হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এর 2022 সালের প্রশ্ন সলভে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা বোর্ডে একটা প্রবলেম আছে। একটি দুর্বল সংকেতকে 250 গুণ বিবর্ধিত করার লক্ষ্যে একটি ট্রানজিস্টর বর্তনীতে ইনপুটে 35 ওহম এবং লোডে 85 ওহম ব্যবহার করা হলো। বর্তনীটির ভূমিতে 50 মাইক্রোঅ্যাম্পিয়ার প্রয়োগ করলে সংগ্রাহকে 50 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে ট্রানজিস্টর প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করো। আচ্ছা, এই ধরনের প্রবলেম সলভ করতে হলে আগে আমাদের সার্কিটটা কিন্তু ভালোমতো জানা লাগবে যে এই সার্কিটটা কিভাবে কাজ করে। তো অ্যামপ্লিফাইং সার্কিটের ক্ষেত্রে এখানে অবশ্যই বায়াসিং থাকবে। তো এটা একটা ট্রানজিস্টরের সার্কিট হবে। এই যে নরমালি হচ্ছে এরকম সার্কিটটা হবে। এটা হলো এন পি এন একটা ট্রানজিস্টর হবে। তো এটা থাকবে হচ্ছে রিভার্স বায়াসে, আর এই পাশের লুপটা থাকবে ফরওয়ার্ড বায়াস। তো নরমালি এরকম একটা অ্যামপ্লিফাইং সার্কিট হয়ে থাকে। এখন অনেক সময় রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া থাকে না। তো এই কোয়েশ্চেনে রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে, তাহলে রেজিস্ট্যান্স আমাকে ইউজ করতে হবে। তো এটা হলো ইনপুট সাইডের রেজিস্ট্যান্স, আর লোড রেজিস্ট্যান্স মানে এটা হচ্ছে আউটপুট সাইডের রেজিস্ট্যান্সের কথা বলছি। এই যে, তাহলে এটা হলো আর এল, আর এটা হলো আর ইন বা আর আই। ঠিক আছে। আর এইখানে আমাদের বেজের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, এই কারেন্টটা হচ্ছে কালেক্টরের কারেন্ট মানে আইসি। আর এই যে বেজের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে এটা হচ্ছে আইবি, এবং এই আইসি এবং আইবি এসে ট্রানজিস্টরের ভিতরে দেন বের হয়ে যাবে হচ্ছে আই ই। তো কোয়েশ্চেনে সব ডাটাই দেওয়া আছে যে 250 গুণ হচ্ছে টার্গেট বিবর্ধিত করা, বাট পারবো কি পারবো না সেটা পরে বাইর করতে বলছে। বর্তনীতে ইনপুটে 35 ওহম রোধ ব্যবহার করা হয়েছে, তাহলে এই যে আর আই এটা হচ্ছে 35 ওহম। তারপরে বলা হয়েছে যে লোডে 85 ওহম ব্যবহার করা হয়েছে, তাহলে আর এল এটা হচ্ছে 85। তারপরে বর্তনীর ভূমিতে মানে বেইজে আইবি এটা 50 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়েছে, আই বেস এটা হচ্ছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার। আর এখানে বলছে 50 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া যায় সংগ্রাহকে, তার মানে এটা কালেক্টর। এটা কত? 50 মিলি অ্যাম্পিয়ার। তো কোশ্চেনে জিজ্ঞেস করছে আমাদের এখানের প্রবাহ বিবর্ধন গুণক। তো প্রবাহ বিবর্ধন গুণকের সূত্রটা মনে করতে হবে। তো প্রবাহ বিবর্ধন গুণকের সূত্র হচ্ছে আলফা, এটা হচ্ছে আইসি বাই আইই। তো আমাদের আইসিটা দেওয়া আছে 50 মিলি অ্যাম্পিয়ার, আর আইই আইই এটা হচ্ছে এই যে দেখো আইই হচ্ছে কি আইসি প্লাস আইবি। তো কালেক্টর কারেন্ট হচ্ছে 50 মিলি অ্যাম্পিয়ার, আর বেজের কারেন্ট হচ্ছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এই দুটো যোগ করে হচ্ছে এখানে বসাবো। তো 50 তো কমন, তো 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -6। তো 50 50 কাটা যায়, তাহলে ক্যালকুলেটারই করি আর মুখে মুখে না করি এখানে, কারণ যোগ করা যাবে না এটা। 10 টু দি পাওয়ার -3, আর এখানে যোগ হবে 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -6। তাহলে এটা প্রায় একের কাছাকাছি আসবে, আলফার ভ্যালুটা একের কাছাকাছি হয় 0.99990। তাহলে আলফার ভ্যালু আসতেছে 0.99990 অ্যাম্পিয়ার। তো এটা গেল আমাদের আলফা। এরপরে কোশ্চেনে জিজ্ঞেস করছে যে উদ্দীপকের উদ্দেশ্য পূরণ হবে কিনা, মানে এই যে বিবর্ধন 250 গুণ হবে কিনা। তো এটা এক লাইনে করে দেওয়া যায়, তো বাট আমরা একটু মানে ভালো মতো করি। তো বিবর্ধন 250 গুণ হবে কিনা মানে আমার ইনপুট সাইডে যে পরিমাণ ভোল্টেজ আমরা দিব, আউটপুট সাইডে আমরা সেই পরিমাণ ভোল্টেজটা 250 গুণ হয়ে আসবে কিনা, মানে ভি আউটটা আমাদের 250 ইন্টু ভি ইন হয় কিনা সেটা চেক করে দেখতে হবে। তো আমাদের ভি বা ভোল্টেজ লাভ নাকি কারেন্টের লাভ সেটা কিন্তু ক্লিয়ার করে বলে নাই, জাস্ট বলছে দুর্বল সংকেতকে 250 গুণ বিবর্ধিত করার লক্ষ্যে।
এখন ভোল্টেজ 250 গুণ হবে কিনা নাকি কারেন্ট 250 গুণ হবে কিনা এটা ক্লিয়ারলি কিন্তু বলে নাই, এটাই আর কি ঝামেলা। তো ঠিক আছে আমরা করি, সমস্যা নাই। তো আমরা দেখি কারেন্ট কত গুণ বিবর্ধিত হচ্ছে। তো কারেন্ট হচ্ছে আউটপুটে আইসি আর ইনপুট হচ্ছে আইবি, তাহলে প্রবাহ লাভ, এটা আমরা ঘ করতেছি। যদি আমরা প্রবাহ লাভ বের করি তাহলে আমাদের বিটা দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আইসি বাই আইবি। আমাদের আইসি হচ্ছে 50 মিলি এম্পিয়ার আর আইবি হচ্ছে 50 মাইক্রো এম্পিয়ার। তো এটা করলে আসে 1000, তার মানে কারেন্ট 1000 গুণ বাড়বে। বাট এটা তো আমরা চাই নাই, মানে 250 গুণ ছিল আমাদের উদ্দেশ্য, বাট কারেন্ট 1000 গুণ বেড়ে গেছে। আচ্ছা আমরা ভোল্টেজ লাভটা বের করি তাহলে। ভোল্টেজ লাভ, তো ভোল্টেজ গেইনটা কত হবে, সেটা হচ্ছে আউটপুটের ভোল্টেজটাকে আমরা ইনপুটের ভোল্টেজ দিয়ে ভাগ করবো। তাহলে আউটপুটে আমাদের কারেন্ট হচ্ছে আইসি এবং আউটপুটের রেজিস্ট্যান্স হচ্ছে এল আর এল, যে ভি ইকুয়াল টু আইআর, ওরকম ইনপুটের কারেন্ট হচ্ছে আইবি আর রেজিস্ট্যান্স হচ্ছে আর ইন। তো এই যে আইসি বাই আইবি এটা তো বিটাই, আমি এটাকে চাইলে বিটা ইন্টু আর এল বাই আর ইনও লেখা যায়। তো বিটা তো আমাদের 1000, তো আর এল আউটপুট সাইডের রেজিস্ট্যান্স কত, আর এল হচ্ছে 85 আর ইনপুট হচ্ছে 35, তাহলে এটা তো আসে 85 বাই 35, এটা তো আরো বাড়তেছে, কমতেছে তো নাই, তাহলে ভোল্টেজটা আরো বাড়বে। তাহলে এটা আসে আমাদের প্রায় 2428 সামথিং। তো এটা 250-এর চেয়েও বেশি চলে আসছে, অনেক বেশি। তাহলে আর পাওয়ার গেইন বের করলাম না, ক্ষমতা লাভও বের করা যায়। সেক্ষেত্রে এই যে পি আউট বাই পি ইন দিবা, আই স্কোয়ার আর হবে আর কি, এখানে আই স্কোয়ার আর হবে, তখন বিটা স্কোয়ার আর এল বাই আর ইন হবে, এটাই। ওটা আরো বড় হবে। তো সো এখানে আমরা বলতে পারি যে না, 250 গুণ হবে না। তো এই যে এখানে এগুলাই করছে, 2428 আসছে, ঠিক আছে। কারেন্টেরটা করে নাই, আমরা তো দুইটাই বের করছি। ওকে প্যারা নাই, একটা করলেই হবে। আচ্ছা, তো ঢাকা বোর্ডের আরো একটা প্রবলেম, দুইটা প্রবলেম আসছে আর কি, নর্মালি একটাই আসে সব জায়গায়, বাট এটা হচ্ছে দেখা যাচ্ছে 22 সালে দুইটা প্রবলেম দিছে এখান থেকে। তো দেখো বলছে বর্তনীতে ব্যবহৃত প্রত্যেকটা ডায়োড হচ্ছে অভিন্ন, মানে একই রকম, D1 D2 D3 D4 একই রকমের 4টা ডায়োড ব্যবহার করা হয়েছে। এদের যে কোনোটির দুই প্রান্তের বিভব পার্থক্য 0.6 ভোল্ট সৃষ্টি করায় প্রবাহ 100 মিলি অ্যাম্পিয়ার থেকে 150 মিলি অ্যাম্পিয়ারে পরিবর্তিত হয়। তো বৃষ্টির সাহায্যে এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তর করতে গিয়ে দেখা গেল D4 ডায়োডটা নষ্ট। তো বর্তনীতে D4 সংযুক্ত অবস্থায় এসি কে ডিসিতে রূপান্তর সম্ভব কিনা, আর গ হচ্ছে ডায়োডের গতিরোধ নির্ণয় করো। তো গতিরোধ মানে কি, যে এটা হলো গতিরোধ। গতিরোধটা হচ্ছে মানে মেইনলি আমরা ওহমের ফর্মুলা থেকে কি জানি, আই সমান সমান ভি বাই আর, মানে বিভব পার্থক্য দিলে কারেন্ট যেটা যাবে সেটা। তো নর্মালি আমরা কারেন্টটা কনস্ট্যান্ট চিন্তা করি, বাট ডায়োডের বেলায় ব্যাপারটা কনস্ট্যান্ট আর থাকে না। তাহলে আর ইকুয়াল টু ডেল ভি বাই ডেল আই, আসলে এটাকেই বলা হয় গতিরোধ। কারণ কারেন্টটা যেহেতু কনস্ট্যান্ট থাকে না, তার মানে কারেন্টের চেঞ্জের সাথে ভোল্টেজের চেঞ্জের সম্পর্ক। তাহলে গতিরোধ হচ্ছে ডেল ভি বাই ডেল আই। তো বিভব পার্থক্য আমরা প্রয়োগ করছিলাম হচ্ছে 0.6, এতে করে কারেন্টের মানের চেঞ্জ কত হয়েছে দেখো, কারেন্টের মান বলছে 100 মিলি থেকে 150 মিলি হয়েছে। তাহলে চেঞ্জ কত, 150 মিলি মাইনাস 100 মিলি, তাহলে এটাকে আমরা বলতে পারি 50 মিলি। তো এটা ক্যালকুলেটারে করে দেখো কত আসে, 0.6 ডিভাইডেড বাই 50 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 12। তাহলে রেজিস্ট্যান্স আসছে 12 ওহম। পরে বলছে বর্তনীতে D4 সংযুক্ত অবস্থায় এসি কে ডিসি তে রূপান্তর সম্ভব কিনা। যেহেতু D4 নষ্ট, এটা যদি সার্কিটে থাকে তাহলে আমরা এখানে এসি কে ডিসি করতে পারবো নাকি পারবো না। তো দেখি সার্কিটটা কেমন। তো এই যে সার্কিটটা এখানেই যদি দেখাই, এখানে দেখো এটা কেমন হবে, এখানে দেখাচ্ছে। তো D4টা তো আমার নষ্ট, D4 নষ্ট মানে হচ্ছে এখান দিয়ে কোনো কারেন্ট যাইতে পারবে না। তাহলে খেয়াল করো ভালো মতো যে কারেন্টটা কোন রাস্তা ধরে তাহলে যাবে। তা আমি যদি ফার্স্টে পজিটিভ হাফ সাইকেল ধরি, মানে এইখানে
অর্থাৎ আমাদের ইনপুটটা তো এসি সিগন্যাল, এই যে এরকম। তো ধরলাম এই পজিটিভ সাইনের জন্য যে এইখানে কিছুক্ষণ পজিটিভ নেগেটিভ, আর এই যে কিছু সময় পরে সেটা চেঞ্জ হয়ে উল্টা হয়ে যাবে। তখন উল্টানোর পরে কি আসে সেটা পরে দেখব। এখন এই অবস্থায় কি সিচুয়েশন দাঁড়ায় সেটা দেখতেছি। তো ধরো প্রথম হাফ সাইকেলে পজিটিভ দিয়ে কারেন্ট আসলো, কারেন্ট আসার পর এই পর্যন্ত আসলো। এখন কারেন্ট তো এই দিক দিয়ে যাইতে পারবে না, কারণ এটা ডায়োডটা রিভার্স বায়াসে আছে, সো কারেন্ট এই দিক দিয়ে যাবে না। নর্মালি কি হইতো, এইটার যদি ভালো থাকতো D4, তাহলে কারেন্টটা এই দিক দিয়ে গিয়ে এখানে গিয়ে দেন হচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ঢুকতো, দেন এইখান দিয়ে এখানে আসতো, এই এখানে আসতো, দেন হচ্ছে এই D2 কন্ডাক্ট হইতো, তারপরে মাইনাসে চলে আসতো, অর্থাৎ রেকটিফাই হয়ে এটা এরকম হইতো। প্রথম হাফ সাইকেলটা সুন্দর মতো যাইতো। এখানে অন থাকতো হচ্ছে D4 আর হচ্ছে D2, এই দুইটা ডায়োড অন হইতো। এরপরে যখন এটা উল্টায় যাইতো, অর্থাৎ এটা নেগেটিভ হয়ে যাবে এবং এখানে তখন পজিটিভ হবে, এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ, তখন কি হবে এগুলো মুছে দিই তাহলে। যখন এই D4 ভালো, সেই তখনকার কথা বলতেছি। কারণ এই যে পজিটিভ থেকে আবার এখানে আসবে কারেন্ট, এখানে আসার পর তো দুইটা রাস্তা, উল্টা দিকে তো যাইতে পারবে না, এদিক দিয়ে যাবে, তারপরে হচ্ছে উল্টা দিকে যাইতে পারবে না, দেন এইখানে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গিয়ে এখানের মধ্যে দিয়ে গিয়ে দেন D1 এর মধ্যে দিয়ে গিয়ে এই নেগেটিভে যাবে। তখনও খেয়াল করে দেখো রেজিস্ট্যান্সের থ্রুতে এই উল্টা দিক থেকে এই দিক একই দিক থেকে কারেন্ট আসতেছে, অর্থাৎ প্রথম দিকে যে দিক থেকে কারেন্ট আসতেছিল এই এখনই, অর্থাৎ ইনপুট দিক চেঞ্জ করার পরেও একই দিক থেকে কারেন্ট ফ্লো হইতেছে। তো এটাই হলো যে রেকটিফিকেশন হওয়া। আর এই যে সেকেন্ড সাইকেলে আমাদের কোন কোন ডায়োড অন আছে, D1 অন আছে আর D3 অন আছে। D1 এবং D3টা অ্যাক্টিভ থাকে, আর আগে D2 আর D4, এই যে প্রথমটার মধ্যে D2 D4 ছিল, এখন D1 D3 আছে। এখন তুমি চিন্তা করো যদি D4 নষ্ট হয়ে যায় তাহলে প্রথম সাইকেলটা তো ঘটবে না, প্রথমে যে কথাগুলো আমরা বলছিলাম সেটা তো হবে না, কিছুই হবে না। অর্থাৎ প্রথমে এখানে যখন প্লাস ছিল এখানে মাইনাস ছিল, কারেন্ট এখান দিয়ে এখানে আসার পর D1 দিয়ে তো এমনিই যাবে না, আর D4 দিয়ে যেটুকু যাইতো সেটুকুও যাইতে পারতেছে না D4 নষ্ট হয়ে থাকার কারণে। তাহলে এই যে প্রথম হাফ সাইকেল আগে যেখানে কারেন্ট ফ্লো করতো এখন সেখানে কোনো কারেন্টই ফ্লো করবে না। পরে যখন কিছুক্ষণ পর দিকটা উল্টায় যাবে, অর্থাৎ এই যে নেগেটিভ সাইকেলে চলে আসবে, তখন হচ্ছে আবার কারেন্টটা ফ্লো করবে, কারণ তখন তার D4 কাজে লাগে নাই। খেয়াল করো যখন এই যে উল্টা দিক ছিল তখন আমার ডায়োড D1 এবং D3 কাজে লাগছে। এই যে কারেন্ট কিন্তু তখন এই যে D4 আসলে থাকুক আর না থাকুক কোনো সমস্যা নেই, এই যে সার্কিটে D4 থাকলেই বা কি, না থাকলেই বা কি। তো তখন এই যে উল্টা দিক থেকে এই কারেন্টটা এই যে যখন এই যে রিভার্স সাইকেলে ছিল নেগেটিভ সাইকেলে, তখন হচ্ছে কারেন্ট ফ্লো করছে। এক্ষেত্রে আমার D1 এবং D3 অন। তাহলে এই যে এটাই আর কি বোঝাতে চাচ্ছি যে D4 যদি ইয়া থাকে আমার নষ্ট হয়ে যায়, তাহলে এটাকে ফুল রেকটিফাই করা যাবে না, এটা হাফ ওয়েভ রেকটিফায়ার হয়ে যাবে। আমরা দুই ধরনের রেকটিফায়ারই কিন্তু পড়ছি, একটা হলো ফুল ওয়েভ রেকটিফায়ার আর একটা হলো হাফ ওয়েভ রেকটিফায়ার। অর্থাৎ এই যে প্রথম দিকে অফ থাকবে তারপরে অন হবে। আবার সিমিলারলি এটাকে যদি আমি আরো এক সাইকেল দেখতাম, তাহলে এই যে প্রথম দিকে অন থাকবে, অফ থাকবে, পরে আবার অন হবে, এরকম। তাহলে এই যে অন থাকবে, অন থাকবে। তাহলে নেগেটিভ সাইকেলগুলোতে এই জিনিসটা RL এর অ্যাক্রসে আমরা এই ধরনের রেকটিফিকেশন দেখতে পাবো। তো এটাই আর কি জিজ্ঞেস করছে যে D4 সংযুক্ত অবস্থা এসি কে ডিসি রূপান্তর করা সম্ভব কিনা, সচিত্র ব্যাখ্যা দাও, গ্রাফ এঁকে বলতে হবে এরকম। এবং এখানে এই যে D4 যেহেতু নষ্ট হয়েছে, সার্কিট তুমি D4 ছাড়া আঁকবা একবার, যেখানে আঁকা আছে যে D4 ছাড়া, এখানে যে ফাঁকা দেখছো, কারেন্ট এদিক দিয়ে আসার পর এই দিক দিয়ে যাইতে পারতেছে না, তো এটাই ব্যাখ্যা দিতে হবে। এখানে ছবিটা ভুল আছে, বাট আমি যে ছবিটা আঁকছি যে এরকম ছবি আঁকতে হবে, এই ছবিটা আঁকতে হবে, গ্রাফটা ভুল আছে আর কি। প্রথম সাইকেল কন্ডাক্ট হবে না, পরেরটাই হবে। যাই হোক, এটা আর কি বলতে হবে যে ফুল ওয়েভ পাওয়া যাবে না, বাট হাফ ওয়েভ পাওয়া যাবে, এটাই। ওকে, তারপরে প্রশ্ন দেখো, ময়মনসিংহ। এখানে বলছে 1 নাম্বার চিত্রে প্রদত্ত ডায়োডের অনুরূপ 4টা ডায়োডকে বর্তনীতে সংযুক্ত করা হলো। তো যে কোনো একটি ডায়োডের সম্মুখমুখী ঝোঁকে 0.1512 বিভব পার্থক্যতে
3 × 10⁻³ পরিবর্তন ঘটে। দেখি গতীয় রোধ চাইছে, হ্যাঁ ওই একই জিনিস। তাহলে গতীয় রোধ হচ্ছে কি ডেল ভি বাই ডেল আই, তাহলে ডেল ভি বাই ডেল আই, এটা হিসাব করলেই হবে। পরে বলছে বাল্বটি সবসময় জ্বলতে থাকবে, এটি সম্ভব করতে হলে D1 ও D2 এর সংযোগে কি পরিবর্তন আনতে হবে। তো দেখো এইখানে এই অবস্থায় বাল্বটা কিন্তু জ্বলবে না। কেমনে? তুমি যখন এইখান দিয়ে মনে করলাম এইটা কিছুক্ষণ প্লাস এটা মাইনাস, এটা তো এসি সিগন্যাল, মানে একটু পর পর চেঞ্জ হবে। তো ধরলাম প্রথমে এই অবস্থায় এদিকে প্লাস এদিকে মাইনাস, তো কারেন্টের দিক থেকে এদিকে গেল, যাওয়ার পর এখান দিয়ে আসার পর দুইটা রাস্তা আছে, এদিকে আর এটা হচ্ছে এদিকে। তো যদি এই দিক দিয়ে যায়, তো বাল্ব এর ভিতর দিয়ে যদি জ্বালাইতে হয়, দেন হচ্ছে তাকে এই দিকে যাইতে হবে, বাট এইদিকে তো রিভার্স বয়াস হয়ে গেল, তাহলে কারেন্ট এই রাস্তা দিয়ে যাবে না। ওকে, এই রাস্তা দিয়ে গেল না, তাহলে কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে যাওয়ার পর তো এদিকেও তাহলে যাইতে পারবে না, আর এদিকেও তো যাইতে পারবে না, কারণ দুইটাই রিভার্স বায়াস হয়ে যাচ্ছে। তার মানে কারেন্ট আসলে D3 দিয়ে যাবেই না। আচ্ছা ভালো কথা, D3 দিয়ে গেল না, তাহলে যদি উপর দিয়ে চিন্তা করে D1 দিয়ে এখানে আসার পরও দেখো এদিক দিয়ে গেল এটা রিভার্স বায়াস পরে, এদিক দিয়ে গেল এটা রিভার্স বায়াস পরে, তাহলে এই ক্ষেত্রেও বাতিটা জ্বলতেছে না। তাইলে এই ছবির জন্য কখনোই বাতি জ্বলবে না, কারণ এই D2 আর D4 এর রিভার্স বায়াসের কারণে। এই জন্য একটা কানেকশনকে উল্টাই দিতে হবে। তো মনে করো D4 উল্টাইতে পারো, D2 উল্টাইতে পারো, যে কোনো একটা উল্টাইলা, ধরো D2 উল্টাইলা, তাহলে কানেকশনটা কেমন হবে? তাহলে এখানে হচ্ছে বাতি, তো আমি এটাকে উল্টাই দিলাম, আর এটা এটার মতো রাখলাম। এখন দেখি কি হয়। তো ধরো এটা পজিটিভ এটা নেগেটিভ, এখন কি হবে? তো কারেন্ট এদিক থেকে আসবে, গিয়ে এই যে এখান দিয়ে আসার পর উপর দিয়ে গিয়েও যাইতে পারে, নিচ দিয়ে তো আর এখন যাবে না, এই যে উপর দিয়ে এদিক দিয়ে চলে যাবে গা। এখন ওই যে উপর দিয়ে যদি এদিক দিয়ে চলে যায়, তাহলে তো আর বাতি জ্বললো না, কারণ নিচ দিয়ে গেলে না বাতিটা জ্বলতো। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, যে এইটাকে উল্টাই দিতে হবে, যাতে উপর দিয়ে যাওয়ার সুযোগ না পায় কারেন্টটা। তাইলে দেখো এবার ঠিক আছে, এবার একদম সব দিক দিয়ে পারফেক্ট। কেমনে? এই যে কারেন্ট এদিক থেকে এদিকে আসলো, এখানে আসার পর উপর দিক দিয়ে যেতে পারলো না, নিচের ডায়োডটা দিয়ে গেল, এই যে বাতিটা জ্বালাইলো, দেন হচ্ছে এই যে উপরের ডায়োডটা দিয়ে সার্কিটটা কমপ্লিট করলো, এই যে নীল পাতটা ফলো করলো। তাহলে এটার জন্য কিন্তু আমার আরামসে বাতিটা জ্বললো। বাট কোশ্চেনে বলছে বাতিটা সবসময় জ্বলতে হবে। সবসময় জ্বলতে হবে মানে কি? অর্থাৎ যখন এটা তো পজিটিভ সাইকেলের জন্য বললাম, অর্থাৎ যতক্ষণ এদিকে প্লাস এদিকে মাইনাস, বাট একটু পরে তো নেগেটিভ সাইকেল চলে আসবে, তখন এইদিকে প্লাস হবে এদিকে মাইনাস হবে। এই সাইকেলের জন্য কি হবে? তো এটার জন্য গ্রিন কালার নেই, তো এইটা পজিটিভ। এখন তার মানে কারেন্ট এদিক থেকে যাওয়া শুরু করবে, এদিক থেকে গিয়ে এদিকে যাবে, এখানে আসার পর এখানে আসবে। এখন এখানে আসার পর দেখো উপরে একটা রাস্তা নিচে একটা রাস্তা, উপরটা তো হবে না, রিভার্স ভয়েস আছে, তাহলে এদিক দিয়ে কারেন্টটা যাবে, দেন সিমিলারলি যে বাতির ভিতর দিয়ে ঢুকবে, দেন এই পাশ দিয়ে এই ডায়োডটা দিয়ে বের হয়ে এদিক দিয়ে সার্কিটটা কমপ্লিট করবে। এই যে, তাহলে দুই ক্ষেত্রেই এখন চলবে। তার মানে দুইটা ডায়োডকে উল্টাইতে হবে, এটাকে উল্টাইতে হয়েছে এবং এটাকে উল্টাইতে হয়েছে। এই যে তাহলে এই যে D1 এবং D2 এই দুইটাকে উল্টাই দিব। তো দেখো D1 D2 দুইটাকে উল্টাই দিছে, D3 D4 যেরকম ছিল সেরকমই রাখছে। তো এখন এই যে আমি এগুলো মুখ দিয়ে বললাম, এইগুলাই আর কি সুন্দর মতো লিখতে হবে ABCD দিয়ে। হ্যাঁ, যে যখন এইখানে পজিটিভ 5 সাইকেল থাকবে তখন একটা ছবি আঁকবা, তারপরে বলবা যে এটা ABCDEFGH, যে ধরো বিভিন্ন পয়েন্টের নাম দিয়ে বলে দিবে যে এটা এইভাবে এইভাবে এই পথে গমন করে, বা একটা সার্কিটই আঁকলা, সমস্যা কি? যে এরকম এঁকে দিলা, হ্যাঁ, যখন পজিটিভ 1/2 সাইকেল থাকবে তখন এই যে শুধু এই পার্টটুকুই আঁকলা, এইখানে এই যে ওপেন রাখলা, বললা যে এই নাম দিলা ধরো D1 D2 D3 D4, বলবা যে D2 আর D4 তখন রিভার্স বায়াসে থাকবে, তখন এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তখন আবার সার্কিট থাকবে। এটা হলো এই যে এই পজিটিভ 1/2 সাইকেলের জন্য। এবার আবার নেগেটিভ 1/2 সাইকেলের জন্য কি হবে? নেগেটিভ 1/2 সাইকেলের জন্য এই পাশটা পজিটিভ হয়ে যাবে, এই পাশটা নেগেটিভ হয়ে যাবে, তখন কোন দুটা কন্ডাক্ট করবে ডায়োড? যে এই যে নিচের ডায়োডটা কন্ডাক্ট করবে, তারপরে এই যে রেজিস্ট্যান্সের থ্রুতে গিয়ে উপরের ডায়োড দিয়ে বের হয়ে কারেন্টটা আবার নেগেটিভে চলে আসবে। তখন এই যে নিচের যে দুইটা ডায়োড আছে, এই যে এইটা আর ওই যে উপরেরটা, এখন মানে আগের সাইকেলে যে দুইটা কন্ট্যাক্ট করছিল এখন ওই দুইটা অফ থাকবে। তখন বলবা যে D1 এবং D3 এখন অফ থাকবে, D2 এবং D4
এটা বিদ্যুৎ সংযোগ চালু রাখবে। তো এইভাবে ব্যাখ্যামূলক প্রশ্ন আর কি। বাট ব্যাখ্যামূলক হইলেও জিনিসগুলো কিন্তু অনেক ক্রিয়েটিভ। কোয়েশ্চেনটা সুন্দর লাগছে দেখে, মানে অনেক ক্রিয়েটিভ এবং কনসেপচুয়াল কোয়েশ্চেন করছে। সো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। লিখতে হবে ব্যাখ্যাই, বাট ছবি টবি গ্রাফ সুন্দর মতো এঁকে দিলে নাম্বার একদম দিয়ে দিবে তখন। তো এই কোয়েশ্চেনটা তো একদম হুবহু যে ঢাকা বোর্ডের কোয়েশ্চেনের মতো, এটা আর তাহলে ব্যাখ্যা করলাম না। আচ্ছা, দিনাজপুরের এখানে বলছে কি দেখো, আলফার ভ্যালু দেওয়া 0.98, তারপরে 100 কিলো ওহম এখানে রেজিস্ট্যান্স, 20 ভোল্ট দেওয়া আছে। 0.5 ভোল্টের একটি সিগন্যালকে বিবর্ধিত করার জন্য চিত্রে প্রদত্ত ট্রানজিস্টরটি ব্যবহার হয়। সিগন্যালটি ইনপুটে যুক্ত করার ফলে পিট প্রবাহের পরিবর্তন 10 মাইক্রো অ্যাম্পিয়ার হয়। তার মানে আইবি এর ভ্যালু হচ্ছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার। আর কিছু দেওয়া আছে? আর দেওয়া নেই। ইনপুটের রোধের মান কত? তাহলে এই যে এখানের ইনপুট রোধ, এই যে আর ইনটা কত হবে সেটা বের করতে বলছে। তো দেখো এখানে আলফার ভ্যালু দেওয়া আছে, তো অনেকভাবে অঙ্কটা করা যায়। তো এইখানে আমাদের যে 100 কিলো, সরি, এখানে যে 100 কিলো ওহম, এই যে আর এল, এটা দেওয়া আছে 100 কিলো ওহম। আর ইন বের করতে হবে। আমাদের আলফা দেওয়া আছে, তো আলফা থেকে আমরা কি বের করব, বিটা বের করতে পারি। বাট এইখানে একটা কোয়েশ্চেন আছে, বিটাটা কি আমার লাগবে? উম, এখানে এই যে পিট প্রবাহ আইবি তো অলরেডি দেওয়া আছে, তা আইবি হচ্ছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার। আচ্ছা, ঘ কোশ্চেন কি চেয়েছে? ঘ কোশ্চেন চেয়েছে প্রদত্ত ট্রানজিস্টরের সাহায্যে উদ্দীপকগুলির সিগন্যালটি বিবর্ধিত করা যাবে কিনা। ও আচ্ছা, মানে বিবর্ধন করে 20 হবে কিনা সেটা আর কি পরে চেক করতে বলছে। তাহলে আমরা ফার্স্টে নর্মালি করে ফেলি। আচ্ছা, এইখানে একটা ভাবে সলভ করছে, ভি ইন সমান সমান আইবি আর ইন। আর ইন তো দেওয়া নাই, ভি ইনটা কি দেওয়া আছে? ও হ্যাঁ, ঠিক আছে, এটা তো আরো ইজিলি করা যায়, আমি অনেক কমপ্লেক্স ভাবে চিন্তা করতেছি। এই যে 0.5 ভোল্ট, তো এই যে ইনপুট ভোল্টেজ, তারপরে আইবিও তো দেওয়া আছে, বেজের কারেন্ট হচ্ছে কত, 10 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এই যে আর ইনপুটটা বের করব, তাহলে ভি ইন ইকুয়াল টু হচ্ছে আইবি ইন্টু আর ইন। এটা তো আমরা অলরেডি করছি, যে এখানেই করছি দেখো, যে ভি ইনপুট ইকুয়াল টু কি আইবি ইন্টু আর ইন। তো এই যে ইনপুট ভোল্টেজটা তো দেওয়াই আছে 0.5 না কত জানি, হ্যাঁ, বি ইনপুট হচ্ছে 0.5, আইবি হচ্ছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে আর ইন কত? ভি ইকুয়াল টু আইআর, তাহলে আর ইন হবে ভি ইন বাই আইবি। তাহলে ভি ইন হচ্ছে 0.5 ভাগ আইবি, আইবি হচ্ছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার। তো এটা আসতেছে 50,000, 50,000। হ্যাঁ, তারপরে জিজ্ঞেস করছে যে সিগন্যালটি বিবর্ধিত করা যাবে কিনা, মানে এই যে 0.5 থেকে আমরা এই যে 20 ভোল্ট এরকম আউটপুট পাবো কিনা, এরকম একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, যে সিগন্যালটা বিবর্ধিত হয়ে কত হবে। তো দেখি আমরা ভোল্টেজ গেইনটা কত, যে 20 ভোল্ট আমরা পাবো কিনা। তো আমাদের ভোল্টেজ গেইন কত হবে, বিটা ইন্টু আর এল বাই আর ইন, ওই যে আগে একটু আগে দেখাইলাম। তো বিটাটা আমাদের জানি না, কোশ্চেনে দেওয়া আছে আলফা 0.98। তো আলফা আর বিটার মধ্যে একটা সম্পর্ক ছিল, যদি তোমাদের মনে থাকে, যে আলফা আর বিটার মধ্যে সম্পর্ক কি, যে আলফা ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই হচ্ছে বিটা প্লাস 1। এটা ইজিলি করা যায়। তো এখান থেকে আমরা বলতে পারি যে 0.98 বিটা প্লাস 0.98 ইজ ইকুয়াল টু বিটা। তাহলে বিটা কত হবে, এখানে আনলে কমন হবে, তো 0.98 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.98। তো এটা আসতেছে হচ্ছে 49। তো বিটা হচ্ছে 49। তাহলে মোটামুটি বিভব হচ্ছে 49 ইন্টু আর এল বাই আর ইন। আর এল হচ্ছে আমাদের
কত? 100 কিলো ওহম। আর ইন ছিল হচ্ছে 50 কিলো ওহম। তাহলে এখানে আসতেছে 98 কাটাকাটি করে। তার মানে ভোল্টেজ 98 গুণ করা যাবে, তার মানে ভি আউট ডিভাইডেড বাই ভি ইন, এটা হচ্ছে 98। তা আমি যদি ইনপুট ভোল্টেজ 0.5 দেই, তাহলে আউটপুট ভোল্টেজ 0.5, তার মানে 49 ভোল্ট পর্যন্ত আউটপুট ভোল্টেজ বানানো সম্ভব। তো এখানে তো আমাদের 20 ভোল্ট বলছে, তাহলে হ্যাঁ, এটা এই সার্কিট দিয়ে আসলে 20 ভোল্ট বানানো সম্ভব। ওকে, আচ্ছা আমরা কুমিল্লা বোর্ডের একটা প্রবলেম দেখতেছি। এখানে বলা হয়েছে যে একটা ডায়োড, একটা না আসলে দুইটা ডায়োড দেওয়া আছে। তো এইখানে এম আর এন দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা বাতি আছে, একটা কার্ভ দেওয়া আছে, D1 D2 D3 একই প্রকৃতির ডায়োড, এদের গতীয় রোধ দেওয়া আছে 150। প্রশ্ন হচ্ছে এ ও বি বিন্দুর মধ্যে তড়িৎ প্রবাহের পার্থক্য নির্ণয় করো। এই যে এ ও বি এই দুইটার মধ্যে তড়িৎ প্রবাহের পার্থক্য, তাহলে গতীয় রোধ সমান সমান জানি কি ছিল, যদি মনে থাকে গতীয় রোধ হচ্ছে ডেল ভি বাই ডেল আই। তাহলে এই যে ডেল আই বিভব, এই যে কারেন্টের পার্থক্য ডেল ভি বাই আর। তো ওই দেখো এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য কত, 0.9 মাইনাস 0.6, তাহলে 0.3, আর ভাগ হবে আর দিয়ে মানে 150, তাহলে 0.3 বাই 150 কত আসে? তাহলে এটা আসতেছে আমাদের 2 ইন্টু 10⁻³ তাহলে এত অ্যাম্পিয়ার বা 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই এ এর মান কত সেটাও জানি না, বি এর মান কত এটাও জানি না, বাট দুইটার মধ্যে গ্যাপ থাকবে 2 মিলি অ্যাম্পিয়ারের আর কি। হ্যাঁ ঠিক আছে। পরে বলছে বর্তনীতে D3 ডায়োডকে MON এর মাঝে কিভাবে স্থাপন করলে ভোল্টমিটারটি ক্রমান্বয়ে সর্বনিম্ন সর্বোচ্চ পাঠ দিবে, বর্তনী চিত্র অঙ্কন পূর্বক বিশ্লেষণ করো। আচ্ছা এখানে বলছে এই যে ডায়োডটাকে যদি আমরা এমএন এর মাঝখানে লাগাই, তাহলে ভোল্টমিটার মানে এই যে বাতিটাই হয়তো বা ভোল্টমিটার এখানে লাগাবো আমরা। আমরা এখানে একটা ভোল্টমিটার লাগাইতে পারি, তো এই ভোল্টমিটারটা কি পরিমাণ পাঠ দিবে, তাহলে আমরা যুক্ত করি। তাহলে দেখতে পাচ্ছ যে ছবিতে যে ফরওয়ার্ড একটা আছে, উল্টানো একটা আছে, আর এখানে এসি সোর্স দেওয়া আছে। একটা হচ্ছে এভাবে ফরওয়ার্ড লাগানো আছে, আর একটা এই যে উল্টা লাগানো আছে, এবং দুইটা পয়েন্ট এখানে দেওয়া আছে, একটা এম একটা এন, এবং এখানে একটা বাতি আছে। বাতির অ্যাক্রসেই নর্মালি আমরা ভোল্টমিটার লাগাই, তো এখানে ক্লিয়ার করে বলে নাই, তাও আমরা বাতির অ্যাক্রসেই ধরলাম ভোল্টমিটারটা আছে। এখন এই এমএন এর মাঝখানে কিভাবে হচ্ছে ডায়োডটা স্থাপন করতে হবে চিত্র সহ একে ব্যাখ্যা দিতে বলছে। তাহলে আমি যদি আগে ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াসে লাগাই, মানে এই যে সম্মুখ করে লাগাই, দেখি কি হবে। তাহলে এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে কারেন্ট এদিক থেকে এদিকে যাবে, দেন নিচে দিয়ে যাইতে পারবে না, উপর দিয়ে গেল, উপর দিয়ে গিয়ে এই যে এখান দিয়ে কারেন্টটা যাবে, তখন এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে। তো বিদ্যুৎ প্রবাহিত হইলে, অবশ্যই বিদ্যুৎ প্রবাহিত হইলে এখানে দুই পাশে বিভব পার্থক্য থাকবে, তখন এই যে বিভব ভোল্টমিটারের পার্ট হবে এই যে কারেন্টটা ফ্লো করবে, সে কারেন্ট ইনটু এখানকার রেজিস্ট্যান্স। এখন কত কারেন্ট ফ্লো করবে, তো দেখো এখানে কারেন্ট যে ফ্লো করবে সেটার মানটা এই যে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এটা যদি সিলিকনের ডায়োড হয় তাহলে এটা 0.7 করে ড্রপ থাকবে, এখানে 0.7 ড্রপ থাকবে, এখানে 0.7 ড্রপ থাকবে, বাট এখানে ওরকম ক্লিয়ার করে কিছু বলে নাই। তো মোদ্দা কথা ধরলাম আর কি, কারেন্ট এখানে একটা ড্রপ থাকবে। এটা হলো পজিটিভ হাফ সাইকেলের জন্য, ধরলাম এই পজিটিভ। এখন যখন একটু পরেই এটার সাইকেলটা ঘুরে যাবে, মানে নেগেটিভ হাফ সাইকেল আসবে এই যে এখানে এরকম, তখন কারেন্টটা উল্টা দিক থেকে ফ্লো করবে। তো এটা অন্য একটা কালার দেই, ধরো লাল কালার দেই, তখন হচ্ছে কারেন্টটা এই যে এদিক থেকে এদিকে আসবে, আসার পর এদিক থেকে এদিকে ফ্লো করবে, তখন কিন্তু আর এইদিকে যাইতে পারবে না, কারেন্ট যাওয়ার কিন্তু আর রাস্তা নাই। তো কারেন্ট কিন্তু আসলে এদিক থেকে উল্টা দিকে ফ্লো করতে পারবে না। তাহলে পজিটিভ হাফ সাইকেলে কারেন্টটা থাকবে, বাট নেগেটিভ হাফ সাইকেলে কোনো কারেন্ট থাকবে না। সিমিলারলি আবার যদি আরেকটা সাইকেল ধরতাম তাহলে ওই একই কথা, তাহলে এভাবে এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ারে কম পরিণত হবে। আচ্ছা এটা হলো এইভাবে ডায়োডটা লাগালে।
এবার ডায়োডটা যদি আমরা উল্টায় লাগাই, সাদাগুলো মুছে দিই, কালার সাদাগুলো তো কারেন্টের জন্য দিছিলাম। এবার ডায়োডটা যদি আমরা উল্টা করে লাগাতাম, যে ডায়োডটা যদি এইভাবে করে লাগাতাম তাহলে কি হইতো? তাহলে আবারও পজিটিভ হাফ সাইকেল দিয়ে শুরু করি। ডায়োডটা যদি উল্টা করে লাগাতাম তাহলে আমাদের পজিটিভ হাফ সাইকেলে কারেন্টটা এদিক থেকে এদিকে আসলো, এই যে এখান থেকে কারেন্ট ফ্লো হয়ে এদিক দিয়ে কিন্তু আর যাইতে পারতো না। তো পজিটিভ হাফ সাইকেল এখন অফ থাকবে, পজিটিভ হাফ সাইকেলে কোনো কারেন্ট ফ্লো করে নাই। এবার যখন নেগেটিভ হাফ সাইকেল মানে দিকটা উল্টায় যাবে, তাহলে এই পাশটা নেগেটিভ এই পাশটা পজিটিভ হয়ে যাবে, তখন কারেন্ট এই যে দিক থেকে এদিকে আসবে, এইদিকে ফ্লো করবে এবং সার্কিটে কারেন্টটা প্রবাহিত হবে। খেয়াল করে দেখো, এদিক থেকে যখন ফ্লো করবে, আগের বার কারেন্টটা উপর থেকে নিচের দিকে ফ্লো করতেছিল, এই জন্য আমরা পজিটিভ দিছিলাম। বাট এবার কারেন্টটা নিচ থেকে উপরের দিকে ফ্লো করতেছে, এই যে নেগেটিভ হাফ সাইকেলকে ফলো করতেছে, তাহলে এখন আমাদের কারেন্টটা দিব উল্টা। ঠিক আছে, এরকম হবে। তাইলে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টমিটারের যে পার্ট, ভোল্টমিটারের পার্ট যখন আমরা ডায়োডটাকে এভাবে লাগাচ্ছিলাম, যে এই যে এমএন এর মাথার মধ্যে যখন ডায়োডটাকে আমরা এইভাবে করে লাগাচ্ছিলাম, ভোল্টমিটারের পার্ট আসতেছিল এই যে এরকম। আর যখন ডায়োডটাকে আমরা উল্টায় লাগাইছি, যে এই দিক করে লাগাইছি, তখন ভোল্টমিটারের রিডিং গুলো আসতেছে এরকম। তাহলে ফরওয়ার্ড বায়াসে যখন লাগাচ্ছি, ফরওয়ার্ড বায়াস না মানে এম থেকে এন এর দিকে যখন লাগাচ্ছি, তখন আমাদের ভোল্টমিটার রিডিং আসতেছে ম্যাক্সিমাম, এই যে পজিটিভ রিডিং গুলো আসতেছে। আর যখন আমরা এম থেকে এন এর দিকে উল্টা করে লাগালাম, তখন হচ্ছে ভোল্টমিটারের পার্টটা এরকম নেগেটিভ আসতেছে। তো এটাই আর কি ব্যাখ্যা করে লিখতে হবে। তো কোশ্চেন এটাই জিজ্ঞেস করছে যে এভাবে যদি আমি যুক্ত করি তাহলে ক্রমান্বয়ে সর্বনিম্ন সর্বনিম্ন পার্ট দিবে কিনা, মানে কোন ক্ষেত্রে কিরকম পার্ট দিবে। তাহলে সর্বোচ্চ পার্ট দিবে হচ্ছে এম এন এর দিকে এভাবে লাগালে, আর সর্বনিম্ন মানে নেগেটিভ পার্ট দিবে হচ্ছে এম এন এর দিকে উল্টা করে লাগালে। তো তোমাদের পরীক্ষা ভালো ফুল মার্কস পাইতে হলে কি করতে হবে? দুইবার ছবি আঁকতে হবে এবং কোন ছবির জন্য কোন আউটপুট সেটা পৃথকভাবে এঁকে সুন্দর মতো দেখাতে হবে। তো এখানে মনে হয় ছবি টবি আঁকছে নাকি? এখানে খালি বাতির ছবি আঁকছে, গ্রাফের ছবি আঁকে নাই, বাট গ্রাফের ছবিও আঁকতে হবে যদি ফুল মার্কস পাইতে চাও, মানে ইন মাই অপিনিয়ন। আমি হইলে আর কি গ্রাফ না দেখলে নাম্বার কাটতাম, কারণ গ্রাফটাই এইখানে ইম্পর্টেন্ট বিষয়। মানে এটাও ইম্পর্টেন্ট বাট গ্রাফটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। চিটাং বোর্ডে একটা প্রবলেম আছে। এখানে দেখো বলছে উদ্দীপকে একটি কমন এমিটার এনপিএন ট্রানজিস্টর বর্তনী দেখানো হলো। এখানে বলছে যে উদ্দীপকের কারেন্ট গেইন কত হবে। তো বিটা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আইসি বাই আইবি। তো আইসি দেওয়া আছে, আইবিও দেওয়া আছে, সবই তো দেওয়া আছে, ভাগ করে দিলেই হবে। বেস প্রবাহ ও কালেক্টর প্রবাহ দ্বিগুণ করা হলে ভোল্টেজ গেইনের কিরকম পরিবর্তন হবে? তো ভোল্টেজ গেইনের তো কোনো পরিবর্তন হবে না, কারণ বিটা সেম থাকবে। ভোল্টেজ গেইন মানে কি, যে বিটা ইন্টু আর এল বাই আর আই। তো আমি যদি কালেক্টরও দ্বিগুণ করি, বেস যদি দ্বিগুণ করি, দুইটাই দ্বিগুণ করলে বিটা তো আগের মতোই থাকবে। তো ভোল্টেজ গেইন আনচেঞ্জড অবস্থায় থাকবে। তো এটা মান টান বের করে হয়তো বা ব্যাখ্যা করে লিখতে হবে। এটা হুদাই অঙ্ক টঙ্ক করে বাইর করছে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে চেঞ্জ হবে না। আচ্ছা, এনপিএন ট্রানজিস্টরকে প্রথমে সাধারণ নিঃসারকে সংযোগ দিয়ে নিঃসারক প্রবাহ এবং পিট প্রবাহ পাওয়া গেল। পরে সাধারণ ভূমিবিন্যাসের সংযোগ দিয়ে নিঃসারক প্রবাহ সংগ্রহ পরিমাণ 5 গুণ করা হলো। তো প্রথম উদ্দীপক অনুসারে প্রবাহ লাভ আইসি বাই আইবি। তো এখানে আইই দেওয়া আছে 1.92, পিট প্রবাহ আইবি দেওয়া আছে 0.08। তাহলে আইসিটা বের করে নিব। সূত্র হচ্ছে ওই যে আই সমান সমান আইসি প্লাস আইপি। তো আই জানা আছে, আইবি জানা আছে, এখান থেকে আইসিটা বের করে নিব, দেন এখানে বসাবো। আর আইবি তো জানি 0.08। তো জাস্ট মান বের করে যোগ বিয়োগ করে বসাতে হবে। আইবি দেওয়া আছে, আইসি বের করবা, আইসি বের করে এখানে বসাবা, তাহলে এটাই হবে আমাদের বিটা। সিম্পল কোশ্চেন। পরে আছে উদ্দীপকের ট্রানজিস্টর সংযোগ বিন্যাস পরিবর্তন করায় প্রবাহ বিবর্ধন গুণকের মান পরিবর্তন হবে কিনা। তো এই যে সংগ্রাহক প্রবাহ এবং নিঃসারক প্রবাহ যে 5 গুণ করা হলো, তো আলফা ইকুয়াল টু হচ্ছে কি আইসি বাই আইই। তো আমার সংগ্রাহক প্রবাহ যদি 5 গুণ করা হয় এবং নিঃসারক প্রবাহ যদি 5 গুণ করা হয়, তাহলে দুইটাই তো 5 গুণ করা হয়েছে, তাহলে কাটাকাটি গিয়ে তো একই রকম থাকবে। সো আলফার ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। মুখে মুখে বলে দেওয়া যাচ্ছে, বাট তুমি চাইলে অঙ্ক করে হচ্ছে বের করে দেখাবা। এই যে
কোনো পরিবর্তন হবে না, হুদাই আর কি। ওকে, তো এইখানে একটা সার্কিট দেওয়া আছে, এখানে সবকিছুই ভ্যালু দেওয়া আছে নর্মালি। প্রবাহ বিবর্ধন গুণক মানে আলফা, সো আলফা ইকুয়াল টু হচ্ছে আইসি বাই আই। তো আমাদের আইসি হচ্ছে 40 মিলি অ্যাম্পিয়ার, আর আইই এমিটার কারেন্ট দেওয়া নেই। আর কি দেওয়া আছে? আর কিছুই দেওয়া নেই। আর ইন দেওয়া আছে, আর এল দেওয়া আছে, ভি ইন দেওয়া আছে। হুম, ওকে, আচ্ছা সমস্যা নাই। তাহলে আমরা এখান থেকে আইবিটা বের করে নেই, যে ভি ইন আছে এবং আর ইন আছে। তাহলে এখানে কত কারেন্ট ফ্লো করতেছে? তাহলে আমরা জানি যে ভি ইন ইকুয়াল টু আই ইন, মানে ইনপুটের কারেন্ট বেস ইনটু আর ইন, এটা তো আমরা জানি। তাহলে আই বেস কত হবে? ভি ইন বাই আর ইন, এটা আমাদের বেস কারেন্ট। তো বেস কারেন্টটা বের করে নিলে দেন আইই মানে তো বুঝতেছই যে আইবি প্লাস আইসি। তো কালেক্টর কারেন্ট তো এইটাই, আর আইবি হচ্ছে যে এখান থেকে আসবে ভি ইন বাই আর ইন। তো এটা ক্যালকুলেটারের মুখোমুখি করা যায়। তো ভি ইন হচ্ছে 0.02, এটাকে আমরা ভাগ দিব হচ্ছে আর ইন দিয়ে 5, তাহলে এটা হলো আমাদের বেস কারেন্ট 4 মিলি অ্যাম্পিয়ার। তো এই বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট হবে আমাদের ইমিটার কারেন্ট। তো উপর হচ্ছে 40 মিলি অ্যাম্পিয়ার, আর নিচে হচ্ছে 40 প্লাস আরো 4, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0.909। তাহলে এই যে আলফাটা আসতেছে আমাদের 0.909। তারপরে উদ্দীপকের বর্তনী থেকে বিবর্ধিত সংকেত পাওয়া সম্ভব কিনা ভোল্টেজ গেইন নির্ণয়ের মাধ্যমে গাণিতিকভাবে দেখাও। তো ভোল্টেজ গেইন নির্ণয় করতে হলে কি করতে হবে? যে ভোল্টেজ গেইন মানে হচ্ছে বিটা ইন্টু আর এল বাই আর আই। তো বিটা মানে তো আইসি বাই আইবি। সো এই যে আইসিও জানছি, আইবিও জানছি, তো মান বসাই দিব খালি, আর কিছু না। এগুলো এক লাইনের অঙ্ক সব। বিটা হচ্ছে কি, এই যে আইসি বাই আইবি। আইসি কত, হয় যে 40 মিলি অ্যাম্পিয়ার, মিলি মিলি কাটা যাবে, সো এখানে এভাবেই রাখলাম। আইসি বাই আইবি ইন্টু আর এল বাই আর আই। আর এল হচ্ছে 2, আর আর আই হচ্ছে 5, তো 2/5। তো এটা আসতেছে আমাদের 4, একদম এক লাইনে। তার মানে এখানে 4 গুণ হচ্ছে ভোল্টেজ বিবর্ধন হবে, 4 গুণ হবে। ওকে, এখানে বলছে মাহি ও রাহি ইলেকট্রনিক্স দোকান থেকে দুটি এনপিএন ট্রানজিস্টর কিনে আনে। মাহির ট্রানজিস্টর ইনপুট ভোল্টেজ, তারপরে ইনপুট রোধ, ভার রোধ। ইনপুট রোধ মানে হচ্ছে যে আর ইন, ভার রোধ মানে হচ্ছে যে আর এল, এবং সংগ্রাহক প্রবাহ মানে আই সি, কালেক্টর কারেন্ট। অপরদিকে রাহির ট্রানজিস্টরের প্রবাহ লাভ, ইনপুট রোধ, ভার রোধ, মানে সব জিনিসই আলাদা আলাদা আর কি। আচ্ছা, তো পরে বলছে মাহির ট্রানজিস্টরের ভোল্টেজ গেইন নির্ণয় করো। মাহি কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা? এই যে প্রথমটা, এটার ভোল্টেজ গেইন মানে বিটা বাইর করতে বলছে। তো বিটা ইকুয়াল টু তো আইসি বাই আইবি। তো দেখো এইখানে আমাদের আইসি দেওয়া আছে, বাট আইবি দেওয়া নাই, ইনপুট ভোল্টেজ দেওয়া আছে ভি ইন। তাহলে এই যে বেস কারেন্টটাই তো হচ্ছে ভি ইন আর ইন থেকে আসবে। যে ইনপুট ভোল্টেজ হচ্ছে ইনপুট কারেন্ট ইনটু ইনপুট রোধ। যে এই জিনিসটা কিন্তু আমরা এই জন্যই বলছি যে ফার্স্টের দিকে যে এটা অনেক ইম্পর্টেন্ট। দেখো এই সার্কিটের উপর বেস করে কিন্তু সব আসতেছে। যে এই ভি ইন মানে কি, আইবি আর ইন, যে ভি ইন মানে কি আইবি আর ইন, খেয়াল করছো? তাহলে বেস কারেন্টটা পাবো কিভাবে? ইনপুট ভোল্টেজকে ইনপুট রোধ দিয়ে ভাগ করে, ইনপুট ভোল্টেজকে ইনপুট রোধ দিয়ে ভাগ করলে বেস কারেন্ট পাওয়া যাবে 2/50। তো এটা আবার নিচে, তাহলে আইসি হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার, আর এখানে হচ্ছে 2/50। এটা মিলি মানে 10⁻³ অবশ্যই। তাই তো, বাকিটা ক্যালকুলেশন করতে হবে। ওকে, এরপর হচ্ছে মাহি ও রাহি ট্রানজিস্টরের ক্ষমতা বিবর্ধন সমান হবে কিনা। ক্ষমতা বিবর্ধন মানে কি হচ্ছে পাওয়ার। তো পাওয়ারটার জন্য কি করব? যে পাওয়ার গেইন হচ্ছে যে পি আউট বাই পি ইন, এটা হলো ক্ষমতা লাভ। তাহলে পি আউট হবে কি, আই স্কোয়ার আর, আর পি ইন হবে কি ইনপুটের আই স্কোয়ার আর। তো এটা মতো হচ্ছে আমাদের বিটাই, তাহলে এখানে হচ্ছে বিটা স্কোয়ার আর এল বাই আর ইন।
তো খেয়াল করে দেখো দুইজনের জন্যই আমাদের সেম ক্ষমতা বিবর্তন বাই করতে হবে। তো দেখো মাহির ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, ইনপুট রোধ দেওয়া আছে, কিন্তু বিটা অলরেডি আমরা বের করে ফেলবো। এই যে এখানে আমাদের মাহির ক্ষেত্রে বিটা কত বের হয়েছে, ওই কোশ্চেন কই, ও এটা ভোল্টেজ গেইন বের করতে বলছিল, তাহলে বিটা ইন্টু আর এল বাই আর আই ও দিতে হবে আবার। আমরা একটা কাজ করি, এটা সাজায় লিখি, এখানে হিজিবিজি লাগবে অনেকের কাছে। তো ধরো আমরা গটা করি আগে, মাহি আর এটা হচ্ছে রাহি, এই দুইজন উল্টাপাল্টা নাম থাকলেই খুব গেঞ্জাম লাগে। তো মাহির ক্ষেত্রে কি কি দেওয়া আছে, ইনপুট ভোল্টেজ, ইনপুট রোধ, ভার রোধ, সংগ্রাহক প্রবাহ। তাহলে সাজাই, ইনপুট ভোল্টেজ, ইনপুট রোধ, ভার রোধ আর সংগ্রাহক প্রবাহ, সিরিয়াল দিয়ে লিখি। 2 ভোল্ট 50 ওহম, 4 ওহম, 30 মিলি, 2 ভোল্ট 50 ওহম, 4 ওহম, 30 মিলি। এবার আসি রাহি, এখানে বলছে প্রবাহ লাভ, ইনপুট রোধ, ভার রোধ। তাহলে প্রবাহ লাভ, ইনপুট রোধ, ভার রোধ। আচ্ছা, তো এখানে ডাটা কি কি, 80, 40, 60, এটা 80, এটা 40 ওহম, এটা 60 ওহম। এইবার আসি অঙ্কতে। তো প্রথম অঙ্কটা বলছে ট্রানজিস্টরের ভোল্টেজ গেইন নির্ণয় করো, কার, মাহির। ভোল্টেজ গেইন, তাহলে মাহির জন্য ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইন মানে কি, ভি আউট বাই ভি ইন। তো এটা আমরা তো অলরেডি দেখছি, সেটা হচ্ছে বিটা ইন্টু আর এল বাই আর আই। তো বিটাটা তো বের করা নাই, তাহলে আইসি বাই আইবি লাগবে। তো দেখো মাহির জন্য আর এলও আছে আর ইনও আছে, এই দুইটা হইছে, আইসিও আছে, বাট আমাদের আইবি নাই। এখন আইবি বের করবো কেমনে, এই যে বেস কারেন্টটা হবে অ্যাকচুয়ালি ইনপুট ভোল্টেজ ভাগ ইনপুট রেজিস্ট্যান্স। কারণ কি, কারণ এই বেস কারেন্টটাই তো আমার ইনপুট কারেন্ট, তাই দুইটা ভাগ দিব, তাহলে 2 ভাগ 50, এটা হচ্ছে আমার বেস কারেন্ট। তো এটা এখন এখানে বসাই দেবো, আইসি মানে 30 মিলি, তারপরে আইবি মানে 2/50 কত হয় আসলে, 0.04 বা 40 মিলি আর কি, এরকম মনে হচ্ছে। 4 মিলি, না না 4 মিলি না, 40 মিলি। আর এল বাই আর আই, আর এল হচ্ছে 4 আর আই হচ্ছে আর ইন আর কি, আর ইন হচ্ছে 50। তাহলে তো এটা হিসাব করে দেখা কথা, উপরে 30 নিচে 40 মানে 3/4, 4 4 কাটা, তাহলে 3/50 দিলেই হবে। 3/50 কত আস, 0.06 আসে। এই জিনিসটা আসলে কোশ্চেনটা ডাটা ঠিক মতো দেওয়া হয় নাই, কারণ ভোল্টেজ গেইন এত কম হলে সেই ট্রানজিস্টর আমরা কেন ইউজ করব, এটা ভালো না। তাহলে 0.06 আসছে, ওদেরও এরকমই আসছে। ট্রানজিস্টরের এই যে গেইনটা এটা হবে অনেক বেশি, আর আমরা আউটপুট ভোল্টেজটা অনেক বেশি চাই। আউটপুট বা ইনপুট যদি এত কম হয় আমি তো আউটপুট কমে যাবে, এটা তো চাই না। যাই হোক, ঘতে বলছিল দুইজনের পাওয়ার গেইন বের করতে, তাহলে মাহির পাওয়ার গেইন, তো পাওয়ার গেইন হচ্ছে বিটা স্কোয়ার, যে আর এল বাই আর আই। তাহলে বিটা কত হয়েছে, এটার জন্য বিটা হচ্ছে আমার যে 3/4 আর এল বাই আর আই, 4/50, এটা হলো মাহির। আর রাহির জন্য একই, সেম বিটা দেওয়া আছে, এদের বিটা তো ভালোই, ওইটার না ঝামেলা হইলো। এই যে 80 এরকম বড় হবে বিটার ভ্যালু, 3/4 এটা তো পিচ্ছি ভ্যালু। তো আর এল বাই আর আই, আর এল হচ্ছে 60 আর আই হচ্ছে 40, যে এইটার পাওয়ার গেইনটা অনেক বড় হবে, এটারটা একটু অনেক কম আসবে। তাহলে রাহিরটা ভালো, আর মাহির ট্রানজিস্টর নষ্ট হয়ে গেছে। তো এইটাই পাওয়ার গেইন আসলে ক্যালকুলেশন করতে হবে এখন। এই যে ওটা বাইরে হচ্ছে 0.045, আরটা বাইরে হচ্ছে 9600, এটাই আর কি। ওকে, সো এটাই আর কি আমাদের মোটামুটি 22 সালের কোয়েশ্চেন। ঠিক আছে। আচ্ছা, আমাদের কুমিল্লা বোর্ডের 2021-এ একটা প্রবলেম আছে, সেটা আমি একটু করে দেই।
এখানে কমন এমিটার ট্রানজিস্টর সংযোগে 0.95 ভোল্ট এবং 1.15 ভোল্ট বিভব প্রয়োগ করলে কারেন্টের মান যথাক্রমে এই দুইটা হয়। তো ট্রানজিস্টরটি প্রবাহ লাভ দেওয়া আছে, লোড রোধ দেওয়া আছে। তো ট্রানজিস্টর প্রবাহের বিবর্ধন গুণক আলফা বের করতে বলছে। তো আলফাটা আসলে কিভাবে বের করবো? আলফা জানি হচ্ছে আমরা আইসি বাই আইবি, সরি আইসি বাই আইই। তো এই জায়গায় আর এল আছে, সমস্যা হচ্ছে আর ইনটা দেওয়া নাই, এখানে বিটা দেওয়া আছে। বিটা হচ্ছে আমাদের আইসি বাই আইবি। এখানে আচ্ছা, বিটা থেকেই তো আলফা বের করা যায়, বিটার সাথে আলফার একটা সরাসরি সম্পর্ক আছে না, ওটা দিয়েই করবো তাহলে। এই যে সূত্রটা কি যে আমি বললাম একটু আগে, আলফা সমান সমান হচ্ছে বিটা বাই 1 প্লাস বিটা বা বিটা প্লাস 1 যেটাই বলো। তাহলে বিটার ভ্যালু দেওয়া আছে, তাহলে বিটা হচ্ছে আমাদের 75, তাহলে শেষ 75/76, তাহলে এটাই অ্যান্সার। তাহলে এটা আসতেছে 0.986। তো আলফার ভ্যালু এরকমই 1-এর কাছাকাছি থাকবে। আর পরে বলছে উদ্দীপকের ট্রানজিস্টর সংযোগটি বিবর্ধক হিসাবে কাজ করবে কিনা। তার মানে ওই যে ইয়াটা বের করবো, যেহেতু বিটা 75, এটা হচ্ছে কারেন্ট গেইন। তা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ভোল্টেজ গেইনটা কত সেটা দেখা। তাহলে ভোল্টেজ গেইন হচ্ছে এই যে বিটা ইন্টু আর এল বাই আর আই। তো এই যে ইনপুট রোধটা আসলে ক্লিয়ার করে দেওয়া নাই। তো এখানে দেখো বলা আছে দুইটা ভোল্টেজের জন্য, তো এই দেখো দুইটা ভোল্টেজের জন্য আমার দুইটা হচ্ছে কারেন্ট দেওয়া আছে। দেখো যখন ভোল্টেজের মান হচ্ছে ইনপুটেই কিন্তু সব, খেয়াল করে দেখো মানগুলা, যখন ভোল্টেজের মান হচ্ছে 0.95 তখন এই যে বেস প্রবাহ মানে এটা ইনপুটের কারেন্ট, 0.95 এর জন্য 10 মিলি অ্যাম্পিয়ার, 95 ভোল্টের জন্য কারেন্ট হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। আবার এইখানে এই যে 1.15 এর জন্য 30 মিলি অ্যাম্পিয়ার, 1.15 ভোল্টের জন্য কারেন্ট হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে কি রেজিস্ট্যান্স বের করা যায় না, ওই যে গতি ও রোধ, এটা হচ্ছে কি ডেল ভি বাই ডেল্টা আই। তাহলে যে ইনপুটের বিভবের পরিবর্তনটা 1.15 মাইনাস 0.95 ডিভাইডেড বাই কারেন্টের পরিবর্তনটা 30 মিলি মাইনাস 10 মিলি, তাহলে এইটাই অ্যান্সার হবে। তাহলে এটা হবে আর ইন। তো এইটাই আর কি, আর ইনটা দেওয়া নেই ডিরেক্টলি, একটু ঘুরায় দেওয়া আছে। নিচে হচ্ছে 30 মাইনাস 10, এটা মিলিতে করতে হবে। আরে 20 লিখলেই পারতাম হুদাই। 10 টু দি পাওয়ার মাইনাস, তাহলে 10 আসতেছে। তাহলে আর ইনপুটটা, তাহলে ইনপুট রেজিস্ট্যান্স আসতেছে আমাদের 10 ওহম, তাহলে যেখানে বসাই দিব বিটা, আর এলটা হলো দেওয়াই আছে মনে হয় যে 100, আর এখানে আসছে 10, তাহলে 750। তার মানে 750 গুণ পাওয়া যাবে বি আউট বাই বি ইন। তার মানে আউটপুট সিগন্যালটা ইনপুট সিগন্যালের 750 গুণ হচ্ছে বেশি পাওয়া যাবে। তাহলে অ্যান্সারটা হবে হ্যাঁ, ইয়েস, করা যাবে। এটা জিজ্ঞেস করছে সংযুক্তি বিবর্ধক হিসাবে কাজ করে, 750 গুণ পর্যন্ত বাড়াই দিতে পারে। ওকে, ঠিক আছে।